নমস্কার। আপিলা চাপিলা থেকে আমরা পড়ছিলাম। আগের ভিডিওতে পঞ্চম পর্বের খানিকটা অংশ পড়েছি। ওই পঞ্চম পর্বের শেষ অংশটুকু আজকে পড়ব। বন্ধুদের সঙ্গে আদান প্রদানের প্রতিবিনিময়ের সেই বছরগুলি প্রশ্নবোধক চিহ্নে তবু সমাচ্ছন্ন। ভারতবর্ষ অস্থির, বাংলাদেশও সমান আন্দোলিত। আমরা মহাযুদ্ধ ও মন্বন্তরের ভয়ঙ্কর সময় পেরিয়ে এসেছি, অথচ সামনের দিকে কি আছে তা জানি না। রাজনীতির আবর্ত, আজাদ হিন্দ ফৌজের উত্তর আন্দোলন, কংগ্রেস সম্পর্কে যুব সম্প্রদায় ক্রম অধৈর্য, তখনও পর্যন্ত কংগ্রেসের মধ্যে থাকা বামপন্থী গোষ্ঠীগুলি মাথা উঁচু করে দাঁড়ানো। এরই মধ্যে হাজার প্রতিকূলতা সত্ত্বেও কমিউনিস্ট পার্টির একটু একটু করে দানা বাঁধা। কারান্তরালে আন্দামানে এবং অন্যত্র অনেক রাজবন্দী কংগ্রেসের বিভিন্ন গোষ্ঠী থেকে বেরিয়ে দলবদ্ধভাবে কমিউনিস্ট আন্দোলনে দীক্ষা গ্রহণ করেছেন। সে সমস্ত খবর আমরা বাইরে ঈষৎ জানতে পেরেছি, আবার অনেকটা জানিও না। সেই লগ্নে বাংলাদেশে মুসলিম লীগ মন্ত্রিসভা, পাকিস্তান আন্দোলন ক্রমশ শক্তি অর্জন করছে। প্রধানত কংগ্রেস দলের সর্বোচ্চ নেতৃত্বের স্বার্থপরতা ও অবিমৃষ্যকারিতা হেতু হিন্দু মুসলমান সম্প্রদায়ের মধ্যে বর্ধমান আড়াআড়ি, যা ছাত্র সমাজের উপরেও কালো ছায়া ফেলেছে। 1945 সালের শেষের দিকে এবং 46 সালের গোড়ায় আজাদ হিন্দ ফৌজের বন্দী বীরদের মুক্তি আন্দোলন এবং মুম্বাই বন্দরে নৌবিদ্রোহ কেন্দ্র করে যে সংহত উদ্দীপনা ক্ষণিক দেখা দিয়েছিল, তার আবেশে হিন্দু মুসলমান সম্প্রদায়ের তরুণদের অল্প সময়ের জন্য হলেও কাছাকাছি আসা ঘটল। ঢাকা শহরে কয়েক বছর আগে যে দাঙ্গা হয়েছিল, তার দুঃসহ স্মৃতি আমরা আশা করেছিলাম এই সুযোগে মিলিয়ে যাবে। স্বাধীনতা যুদ্ধের প্রত্যন্তকালে ধর্ম নির্বিশেষে সমগ্র তরুণ সম্প্রদায় একতাবদ্ধ হয়ে সংগ্রামশীল হবে, কিন্তু আশা কুহকিনী। 46-47 সালের ঘটনাবলী দুই সম্প্রদায়কে, তরুণদের শুদ্ধ সম্পূর্ণ বিভক্ত করে দিল। অতঃপর স্বাধীনতা ও দেশভাগ। হয়তো ভুল বললাম, দেশভাগ ও স্বাধীনতা। কি করে যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চর্চা চলছিল সেই সময়ে, এখন ভেবে অবাক হই। বেশ কিছু অধ্যাপক বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে গেছেন। নতুন যারা, তারা অনভিজ্ঞ। তাছাড়া বাইরের হুলস্থুল অবস্থার প্রভাব বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে পড়েছে। পরপর কয়েক বছর নভেম্বরের শুরু থেকে মার্চের গোড়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা অব্যাহত। কোনো না কোনো উপলক্ষে ধর্মঘট, বিশ্ববিদ্যালয়ের মাঠে দৈনন্দিন সভা, মধুর দোকানে গোল হয়ে বসে চা চর্চার সঙ্গে ছাত্র রাজনীতির কৌশল বিন্যাস, মিছিল, স্লোগানের পর স্লোগানের উচ্চনাদ। 46 সালে বড় দাঙ্গার সময় বিশ্ববিদ্যালয় বেশ কয়েক মাস এমনিতেই বন্ধ, তারপরও ছুটকো ছাটকা নানা গোলমাল। তখনও শ্রীসঙ্গের সঙ্গে আমার গভীর যোগাযোগ। লীলা রায় যে কয়েক সপ্তাহ ঢাকা থাকেন, আমার উপর তার অকুণ্ঠ স্নেহের বর্ষণ। কয়েক বছর বাদে আমি মার্ক্সবাদের দিকে ঝুঁকে পড়লাম। তিনি খুবই বিষণ্ণ হয়েছিলেন। সেই অস্থির মুহূর্তে তেমন অপরাধ বোধ অনুভব করিনি,
পরে যখন তিনি কলকাতায় পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় জ্ঞানহীন বিছানায় নিঃশ্বাস শুয়েছিলেন, অনেকবার ভেবেছি তার কাছে গিয়ে আমার আদর্শ উত্তরণের জন্য অনুশোচনা নয়, সৌজন্যমূলক দুঃখও নয়, বিনম্র শ্রদ্ধা প্রকাশ করে আসব। সসংকোচে আর যাওয়া হয়নি। এই ঋতুতে আমি সাহিত্য ও কবিতায় আদ্যপান্ত মজে আছি। কবিতা পত্রিকার গ্রাহক হয়েছি। বুদ্ধদেব বসুর সঙ্গে নিয়মিত পত্র বিনিময় চলছে। অনেক অপগণ্ড গম্ভীর বাক্যবান প্রতি চিঠিতে তাঁর উদ্দেশ্যে নিক্ষেপ করেছি। তিনি প্রতিটি চিঠির সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছেন। চিঠি দিচ্ছি জীবনানন্দ দাশ, সঞ্জয় ভট্টাচার্যদের, অনুজ দেবীপ্রসাদের সঙ্গে কামাক্ষীপ্রসাদ চট্টোপাধ্যায়ের তখন রং মশাল সম্পাদনা করছিলেন, কিন্তু পাশাপাশি সংকেত নামে বড়দের জন্য একটি মাসিক পত্রিকারও সূচনা করেছিলেন। কয়েকটি সংখ্যা বের হবার পর বন্ধ হয়ে যায়। তবে তখন সাহিত্য যশোপ্রার্থী আমাকে ঠেকাবে কে? অবিশ্রান্ত পত্রাঘাতে কামাক্ষীপ্রসাদকেও সেই ঋতুতে জর্জরিত করে তুলেছি। আমার চিঠির জোয়ার, যা আসলে সাহিত্য ইপসার উৎসমুখ প্রবল ধারায় বইছিল, সম্পূর্ণ একটি অন্য প্রবাহ বেয়েও। জ্যোতিষ বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে জেনে ফেলেছি সুপ্রিয় সোম আসলে ওভারটুন হল YMCতে তার ঘরসঙ্গী সুরঞ্জন সরকার। সুরঞ্জন সরকারের দিক থেকে এবার স্বনামে চিঠি লেখার শুরু। সপ্তাহে 2টি কি 3টি চিঠি আমার দিক থেকেও সেই সংখ্যক প্রত্যুত্তর। এখন অনেকের কাছে সম্ভবত বিশ্বাসযোগ্য ঠেকবে না। সে সময় কাগজ দুষ্প্রাপ্য ও দুর্মূল্য। আমি প্রতিটি চিঠি লিখতাম, পূর্বেই উল্লেখ করেছি, সাদা ফুলস্ক্যাপ কাগজের উভয় পৃষ্ঠা পড়ে, এবং চিঠির আয়তন 8-10-14 পাতা ছাপিয়ে যেত। বাষ্প ভাড়াতুর চিঠি, কাহিনী ভাড়াতুর চিঠি, কবিতা ভাড়াতুর চিঠি, এক প্রসঙ্গ থেকে অন্য প্রসঙ্গে দুর্বার স্বচ্ছন্দ বিহার। তবে এমনি করেই আমার হয়তো বাংলা রচনায় আস্তে আস্তে ঈষৎ স্বাচ্ছন্দ্য এসেছে। প্রথম দিকে আমার লিখনে অসম্ভব বুদ্ধদেবীয় ঝোঁক অতি প্রকট। যে আড়ষ্টতা বুদ্ধদেবের নিজস্ব ধর্ম, তা আমার ক্ষেত্রে নির্বোধ শব্দ কণ্ডয়ন মাত্র। ভরসার কথা, এই পর্ব খুব বেশি স্থায়ী হয়নি। সুরঞ্জন সরকার মহা মর্কট মানুষ, তার কাছ থেকেও আমি মর্কটত্বে দীক্ষা নিলাম। রচনায় দুষ্টুমি এলো, কিছুটা হয়তো চালিয়াতিও। কয়েক মাস বাদে অন্য এক অভাবনীয় সৌভাগ্যের পালা। রিপন কলেজে সুরঞ্জন সরকারের সহপাঠী অরুণ কুমার সরকার। খুব সম্ভব সুরঞ্জনের কাছে আমার কিছু চিঠি অরুণ দেখেছিলেন। তার কি মনে এলো অনুমান করতে পারি না। তিনিও হঠাৎ সপ্তাহে 1-2 করে চিঠি পাঠাতে লাগলেন। তাতে বিভিন্ন সাহিত্য প্রসঙ্গ, রাজনীতি, দর্শন, কখনো কখনো আস্ত একটি কবিতা কিংবা কবিতার টুকরো। সুরঞ্জন ও অরুণ কুমার সরকার যৌথ মাদকতায় আমি অচিরে নেশাগ্রস্ত হলাম। মনে পড়ে এমনই কোনো চিঠিতে অরুণ কুমার সরকার তার সদ্য লেখা কবিতা মকসব করে পাঠিয়েছিলেন। হে রাত্রি মিনতি শোনো, মিত্র হও, কটাক্ষ হেন না। আরও যা মনে পড়ে, কোনো চিঠি হয়তো 2 কিংবা 3 দিন ধরে লেখা, বিক্ষিপ্তভাবে, কখনো সকালে একটি অনুচ্ছেদ, দুপুরে একটি, রাত্রে একটি, পরদিন আবার তেমনি করে এখান ওখান থেকে কাগজের টুকরো জড়ো করে সেই অসম পরিমাপের কাগজে চিঠির বিন্যাস। এরকম একটি চিঠিতে হঠাৎ নিম্নোক্ত উচ্চারণ: ঘুম থেকে উঠে কি খারাপ যে লাগছে কি বলবো। হঠাৎ একটি কবিতার লাইন মনে এলো: লিখলুম বিচিত্রা দাসকে, বহুদিন দেখিনি আকাশকে। কবিতাটি পড়ে অরুণ কুমার সরকার সম্পূর্ণ করেছিলেন, তা বিখ্যাতও হয়। অরুণের মৃত্যুর পর তার কনিষ্ঠ ভ্রাতা আলোক সরকার প্রত্যয়সহ জানিয়েছিলেন, লিখলুম বিচিত্রা দাসকে, বহুদিন দেখিনি আকাশকের অব্যবহিত পরবর্তী পংক্তি দুটি ফিরতি চিঠিতে আমি নাকি যোগ করে দিয়েছিলাম। বাকিটুকু অরুণের স্বকীয় সংযোজন। সেই পংক্তিদ্বয়: উষ্ণ তোমার স্মৃতি তবুও এ আমার হৃদয়ের ফ্লাক্সে।
তবে এই ব্যাপারে আমার কোনো স্মৃতিই নেই। আলোকের সাক্ষ্যই আমার পাপাচারের কাহিনীর দায় বহন করছে। ঢাকা থেকে কলকাতায় বছরে একবারের বেশি আসা হতো না। থাকতাম রাঙা পিসির বাড়িতে টালা পার্কে। সেখান থেকে 2 নম্বর বাসে চেপে কলেজ স্ট্রিটে চলে আসা, আড্ডা সেরে 12টা সাড়ে 12টা নাগাদ ফিরে যেতাম নগরের উত্তর প্রান্তে। বিকেল 6টা বাজলে ফের কলেজ স্ট্রিটে। সুরঞ্জনের ঘরে আড্ডা। ততদিনে সুরঞ্জনের নতুন ঘরসঙ্গী মোনা, নরেন্দ্রনাথ নবিশ, অসমের এক বংশোদ্ভূত দারুণ শৌখিন যুবক, যার চাকচিক্যের বহর অবলোকনে আমি প্রায় মুখ হয়ে যেতাম। পরে সুরঞ্জনের দৌত্যে সেই নির্বাক পর্যায়ের অবসান ঘটে। সন্ধ্যাবেলা সুরঞ্জনের ঘরে জড়ো হতেন অরুণ কুমার সরকার, সোমেশ আচার্য নামে অন্য এক তরুণ, যিনি কমিউনিস্ট নেতা গোপাল আচার্যের ভ্রাতুষ্পুত্র। আব্দুল আজিজ নামে এক সাহিত্য রসিক ভদ্রলোক, যাঁর ওভারটুন হলের ঘরে পরিচয় ও চতুরঙ্গ পত্রিকার জড়ো করা সংখ্যা দেখতাম। আরও যারা যারা আসতেন দ্রুততার সঙ্গে প্রবেশ করতেন, দ্রুততার সঙ্গেই তাদের নির্গমন ঘটত, হয়তো মাত্র একটি চতুর বাক্যবন্ধ উচ্চারণ করে কিংবা একটি সদ্য শেখা ইংরেজি শব্দের প্রসাদ বিতরণ করে। একটা সময়ে যখন ওই ছোট ঘরে স্থান সংকুলান হতো না, একতলায় ভবানী দত্ত লেনের গা ঘেঁষা YMCA রেস্তোরাঁয় আমাদের অবতরণ। আমাদের পছন্দের বেয়ারাটির নাম এবং চেহারা এখনো মনে আছে, নিতাই। নিতাই আমাদের সবাইকে চা পরিবেশন করত, কিন্তু নানাজনকে পরিবেশিত পেয়ালার পরিমাপে উল্লেখযোগ্য তারতম্য বড় আকার, মেজো আকার, ক্ষুদে আকার। সুরঞ্জন নিতাইকে কাছে ডেকে ফিস করে প্রশ্ন ছুড়ত, ভাই, আসল কথাটি বলতো, ছোট পেয়ালাগুলি ছাড়া বড় পেয়ালাগুলির পুত্র সন্তান, তাই না? ভাই, আসল কথাটি বলতো, ছোট পেয়ালাগুলি বড় পেয়ালাগুলির পুত্র সন্তান, তাই না? সন্ধ্যা ঘনিয়ে আসে রেস্তোরাঁয়, আলো ঝলমল, কিন্তু দুটো প্রায় বলাই চলে ফরাসি জানালা। তাদের ওপাশে ভবানী দত্ত লেন, ঘুটঘুটে অন্ধকার। যতদিন ওভারটুন হলে গেছি বা YMCAর রেস্তোরাঁয় ঢুকেছি, চোখ ওদিকে গেলেই ভবানী দত্ত লেনের অন্ধকারে ঠাসা চেহারা যেন কোনো প্রগাঢ় রহস্য সেই গলিকে মুড়ে রেখেছে। বহুদিন মনে মনে চিন্তা করেছি, রেস্তোরাঁ পেরিয়ে আরও 10-15 গজ গেলে যদি একটি ক্ষতবিক্ষত মৃতদেহ সেই অন্ধকারকে আরও প্রগাঢ় করে পড়ে থাকতো, তাহলে সেই পিতল বিদ্ধ সব নিয়ে একটি চমৎকার গোয়েন্দা কাহিনী রচনা করা সম্ভব। পরবর্তীকালে বন্ধু, সখা, সহচর অনেককে প্রলোভিত করার চেষ্টা করেছি এমন ধারা একটি কাহিনী ফাঁদতে। মনে হয় পৃথিবীতে রোমাঞ্চবিলাসী মানুষের সংখ্যা ক্রমহ্রাসমান। কেউই আমার উপরও তেমন গুরুত্ব দিয়ে বিবেচনা করেননি। 2-1জন হয়তো বলেছেন, তুমি প্রথম 1-2 কিস্তি শুরু করো না কেন, তারপর আমরা দায় গ্রহণ করব। পৃথিবীতে আলস্যেরও তো শেষ নেই। আমার আর অকুতোভয়ে ঝাঁপিয়ে পড়া হয়নি। YMCAর রেস্তোরাঁয় আড্ডা যখন জমত, তখন হৈ হৈ করে কফি হাউসে নিজেদের স্থানান্তরিত করতাম। অ্যালবার্ট হলের তখন এখনকার মতো জরাজীর্ণ অবস্থা নয়। সিঁড়িগুলিতে এত ভাঙাচোরা তোবড়ানো ছিল না। সিঁড়ির পাশের দেওয়ালে তাম্বুল চর্চার অঢেল সাক্ষ্য বহন করত না। কফি হাউসের ভিতরে এক আলাদা জগৎ, উজ্জ্বল পরিবেশ। সিঁড়ি দিয়ে উঠলেই কফির মাদকতা মাখানো গন্ধে নিজেদের জারিয়ে নেওয়া। সবুজ রঙের নিচু বেতের চেয়ার, 4-5টি করে প্রতিটি টেবিলের সংলগ্ন। এখন ঠিক মনে পড়ছে না, 3 আনা দিলেই হয়তো 1 পেয়ালা কফি হাজির হতো। ঠান্ডা কফির জন্য সম্ভবত 5 আনা, আইসক্রিম কফির জন্য 8 আনা। বেয়ারাদারদের পোশাক সুভদ্র, কালিমাবিহীন, মাথায় পাগড়ি, পাগড়ির পুরো ভাগে তুঙ্গ হয়ে ওঠা উষ্ণীষ। ওরা আমাদের খুব চিনত।
যেহেতু ঘন্টার পর ঘন্টা সকাল দুপুর বিকেল আমাদের কাটতো ওখানে, সকাল 7:30টায় বউনি করে আসতাম, কফির সঙ্গে অমলেট, মাখন মাখা রুটি, নয়তো প্লাম কেক, দুপুর একটু গড়ালে হয়তো চপ কিংবা কাটলেট, বিকেলে সন্ধ্যায় কফির সঙ্গে উদরপূর্তির অন্য কোনো ব্যবস্থা। মেরিডিথ স্ট্রিটের কফি হাউসের সঙ্গে তখনও আমাদের পরিচয় হয়নি, তখনও আমরা কলেজ স্ট্রিট কেন্দ্রিক। প্রেসিডেন্সি কলেজ ও বিশ্ববিদ্যালয় ঝেঁটিয়ে ছাত্ররা আসতেন, একজন দুজন দুঃসাহসী ছাত্রীও। কবিরা আসতেন, এন্তার, লেখক, সম্পাদক, একগুচ্ছ রাজনীতিবিদ। অন্য কিছু মানুষ যারা বাউন্ডুলেও হতে পারেন, মস্ত বৈজ্ঞানিকও হতে পারেন, অবিন্যস্ত চুল, এলোমেলো পোশাক, প্রায় উদ্ভ্রান্ত দৃষ্টি। সিঁড়ি দিয়ে আর এক দফা উঠে তেতলায় তথা নামাঙ্কিত ব্যালকনি, কফির দাম ওখানে দ্বিগুণ। যারা নির্ভীতে প্রেম চর্চা করতে চান তাঁরা যেতেন। আরও যেতেন কিছু কিছু এলেমদার ব্যক্তি, তাদের সম্বন্ধে গভীর ঘৃণা পোষণ করা হতো। আমরা নিচের মহলে, ওরা উপরের মহলে, সুতরাং পরিত্যাজ্য। লম্বা ফর্সা চমৎকার চেহারার একটি বেয়ারার কথা প্রায়ই মনে পড়ে। গর্বের সঙ্গে তার রুশনিশ অন্য সবাই রুশনিশ ছাপিয়ে যেত। তাকে সার্জেন্ট মেজর বলে অভিহিত করতাম। বহু বছর বাদে একদিন পুনে শহরে বেকার দ্বীপ্রহরে ঘুরতে ঘুরতে ওখানকার কফি হাউসে হাজির হয়েছি। হঠাৎ একজন এসে সেলাম ঠুকলো। তাকিয়ে দেখলাম আমার সার্জেন্ট মেজর কলকাতা থেকে পুনেতে বদলি হয়ে এসেছে। ঝটকা মেরে চেয়ার থেকে উঠে তাকে জড়িয়ে ধরলাম। আত্মীয়তা ও প্রীতিবোধ অন্তরে শিহরণ তুলে দিল। কলেজ স্ট্রিটের কফি হাউসে আমরা কেউ ঘড়ির দিকে তাকাতাম না, অথচ একটা সময়ে রাত 8:30 নাগাদ উঠতেই হতো, কারণ মোটাসোটা ম্যানেজার মশাই বোধহয় জনৈক চৌধুরী, পরনে টাই সমেত বিদেশি পোশাক। আমরাও আমাদের মতো যে কজন অবিবেচক ছিলেন, সময়ের অনুশাসন উপেক্ষা করেও তখনও গ্যাঁট হয়ে বসে তাদের টেবিলের পাশে দাঁড়িয়ে করুণ নয়নে তাকাতেন। তার প্রতি দয়াবশতই আমরা শেষ পর্যন্ত নিষ্ক্রান্ত হতাম। এই চৌধুরী মশাইকে নিয়েও সুরঞ্জন সরকারের একটা বিশেষ বাঁদরামির কথা মনে পড়ছে। সেটা 47 সালের শেষের দিকে কফি হাউসের উত্তর দেয়ালে গান্ধীজির একটি প্রতিকৃতি টাঙানো, তার পাশে অন্য একটি প্রতিকৃতিও। ভারতীয় কফি বোর্ডের যিনি সর্বাধ্যক্ষ ছিলেন, সম্ভবত তার। কোনো এক প্রভাতকালে হঠাৎ লক্ষ্য হলো দুটো ছবি উধাও, হয়তো নতুন করে বাঁধাতে দেওয়া হয়েছে, কিংবা অন্য কোনো কারণে। সুরঞ্জন পায়ের তলায় ঘাস গজাতে দিতে রাজি নয়। তক্ষুনি কারো কাছ থেকে একটি সাদা কাগজ চেয়ে নিয়ে খসখস করে ম্যানেজারকে চিঠির খসড়া রচনা। মহাশয়, আমরা আজ এটা দেখে হতচকিত এবং বিস্ময়ে বিস্ফারিত। জনৈক শ্রী মোহনদাস করমচাঁদ গান্ধীর ছবির পাশে ভারতীয় কবির জনপ্রতিম ভারতীয় কফির জনপ্রতিম মহামহিম মহানাত্মা শ্রীযুক্ত অমুকের যে অপার্থিব প্রতিকৃতি শোভা পাচ্ছিল, যে প্রতিকৃতির উদ্দেশ্যে আমরা প্রতিদিন সকালে দ্বীপ্রহরে অভিভূত সন্ধ্যায় স্বগত প্রার্থনা নিবেদন করতাম, সেই ছবি কোনো অজ্ঞেয় কারণে অপসারিত হয়েছে। এরকম ভয়ঙ্কর ঘটনাচক্রে আমরা বিমূঢ়। কোনো দুশ্মন শয়তানের ষড়যন্ত্রে এই পাপকর্ম সাধিত হয়েছে তা জানবার জন্য আমরা অবিলম্বে লালবাজারের সঙ্গে যোগাযোগ করছি, কিন্তু তাতে আপনার দায়িত্ব বাষ্পে পরিণত হতে পারে না। আমরা নিম্নলিখিতগণ আপনার কাছে দাবি সনদ পেশ করছি। এই চিঠি পাওয়া মাত্র পত্রপাঠ পলমাত্র বিলম্ব না করে আপনি যদি ভারতীয় কফির মহান জনকের প্রতিকৃতির দেয়ালে ফিরিয়ে না দেন, তাহলে আমরা কফি হাউসের প্রতিটি টেবিল চূর্ণ বিচূর্ণ করব, প্রতিটি চেয়ার ভস্মীভূত করব এবং আপনার ঝাঁ চকচক বর্তুল মস্তকে 22টি তৈলাক্ত লাঠির বাড়ি মারব। সবশেষে পাঠোদ্ধার অসম্ভব কয়েকশো স্বাক্ষর। পরদিন সন্ধ্যাবেলায় মহাত্মা গান্ধীর প্রতিকৃতি দেয়ালে ফিরল। ভারতীয় কফির জনক চিরকালের জন্য বিসর্জিত হলেন। সুরঞ্জনের দুর্ধর্ষ উপস্থিত প্রতিভার অন্য একটি কাহিনী, সম্ভবত মুরারি সাহার বিবাহ বাসর কলকাতার উত্তর সীমান্তে। দক্ষিণ কলকাতা থেকে
এক ভাড়া করা বাসে চেপে বন্ধু বোঝাই বরযাত্রী দল সেই বাসে চেপেই মধ্যরাত্রিতে বিয়েবাড়ি থেকে ফেরা। চালক রাস্তা সংক্ষেপ করতে গিয়ে ক্যানাল ইস্ট রোড ধরেছে। হঠাৎ বাস বন্ধ হয়ে গেল। অনেক সাধ্য সাধনাতেও চালু করা সম্ভব হলো না। রাত 1:30 পেরিয়ে 2 ছুঁই ছুঁই করছে। এমন মুহূর্তে সুরঞ্জন খালপাড়ে চড়ে বেড়ানো দুটি হৃষ্টপুষ্ট মহিষ হ্যাট করে তাড়িয়ে নিয়ে এসে বাসের সামনে জুড়ে দিল। তারপর চালকের আসনে বসে বিকট শব্দে ইঞ্জিন চালালো। ইঞ্জিন গর্জনে উদ্ভ্রান্ত মহিষদ্বয়ের দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটতে শুরু করা। আর একটু হলে বরযাত্রী সম্প্রদায়ের বাগমারি খালের পুত জলে সলিল সমাধি ঘটত। সেই বছরগুলিতে কফি হাউসে আমাদের টেবিলে যারা জড়ো হতেন, সুরঞ্জন সরকার, অরুণ কুমার সরকার বাইরে, তারা অবশ্য অনেকেই বর্তমানে বিখ্যাত। মনে পড়ে নীরেন্দ্রনাথ চক্রবর্তী এক সন্ধ্যায় জমাট হয়ে বসা আমাদের সেই দীর্ঘ কবিতা প্রথম পড়ে শুনিয়েছিলেন। আর কতকাল তাহলে কবিতা লিখতে বলো, আর কতকাল লেখা লেখা খেলা খেলতে বলো। আতোয়ার রহমানের সঙ্গেও আমার বোধহয় কফি হাউসেই প্রথম আলাপ। তাকে আর কয়েক মাস আগে ময়মনসিংহে এক ছাত্র সম্মেলনে প্রথম দেখেছিলাম। তিনি আর আমি দুই বিপরীত জোটে, দুই পক্ষের মধ্যে কিছু দাঙ্গা মারামারিও হয়েছিল। কফি হাউসের মাতাল পরিবেশে সে কথা আমরা দুজনেই ভুলে যাওয়া বাঞ্ছনীয় মনে করেছিলাম। আসতেন শিল্পী মনীন্দ্র মিত্র, দার্শনিক মনা ত্রিদীপ ঘোষ, মানবেন্দ্রনাথ রায়, ভক্ত বেহালার সমরেন রায়, কবি ও জয়প্রকাশ নারায়ণ আসক্ত আনন্দগোপাল সেনগুপ্ত, সদ্য বিশ্ববিদ্যালয় থেকে বেরোনো ঝকঝকে চেহারার মুরারি সাহা, যিনি কয়েক মাস আগে শতাব্দী নামে একটি সাহিত্য সংকলন প্রকাশ করে নাম কুড়িয়েছেন, এবং বিবাহ ঘটিত সুরঞ্জন কাহিনী এইমাত্র বর্ণনা করেছি। আসতেন সুহৃদ রুদ্র। তাঁর সম্পাদিত দ্বন্দ্ব পত্রিকা তখন যথেষ্ট আলোচিত, নিউজ প্রিন্টে ছাপা হতো, কিন্তু যথেষ্ট আকর্ষণীয় মাল মশলা থাকতো প্রতি সংখ্যাতেই। এখন আর মনে করতে পারি না যাযাবরের দৃষ্টিপাত দ্বন্দ্বতে ধারাবাহিকভাবে ছাপা হয়েছিল কিনা। তবে তখন দৃষ্টিপাত নিয়ে যথেষ্ট শোরগোল ওই পত্রিকা তার বাইরেও যে হয়েছিল তাতে ভুল নেই। শুনলে এখন মজা লাগবে, মাঝে মাঝে সুনীতি চট্টোপাধ্যায় মহাশয় তাঁর পারিষদবর্গ সহ কফি হাউসের এক কোণে আড্ডা জমাতেন। আড্ডায় মশগুল হতেন রাষ্ট্রবিজ্ঞানের 2 অধ্যাপক, ধীরেন্দ্রনাথ সেন, নির্মল চন্দ্র ভট্টাচার্য। প্রথমজন গোড়ার দিকে হিন্দুস্তান স্ট্যান্ডার্ডের সম্পাদক ছিলেন। মার্ক্সবাদী প্রত্যয়ের জন্য তাকে সরে যেতে হয়, কিংবা নিজেই সরে যান। নির্মলবাবুও প্রথম দিকে কমিউনিস্ট বন্ধুবান্ধব ও ছাত্রদের পছন্দ করতেন। চীন সংকটের পর ঝাঁকের কই কংগ্রেসের ঝাঁকে ফিরে যান। এরা দুজনেই অত্যন্ত ছাত্রবৎসল, প্রায় পয়সা খরচা করে ছাত্রদের কফি খাওয়াতেন। নির্মলবাবুর ছেলে সব্যসাচী বাপ্পা 20-25 বছর বাদে আমার খুব কাছের মানুষ হয়ে যায়। তার বাবা যে খুদে অস্টিন গাড়ি চালিয়ে শহরময় ঘুরতেন তা নিয়ে ওর সঙ্গে প্রচুর স্মৃতি পরিক্রমা করেছি। কফি হাউসে আড্ডার প্রসঙ্গে সমসাময়িক অন্য একটি পত্রিকার উল্লেখ না করলে অন্যায় হবে। দীপ্তেন্দ্র কুমার সান্যালের অচলপত্র স্ফুলিঙ্গের মতো জ্বলে উঠে স্ফুলিঙ্গের মতোই মিলিয়ে যায় কয়েক বছরের ব্যবধানে। তার সহচররা যেমন ব্রহ্মদেশ ফেরত বারিন দাস কফি হাউসের বাঁধা খদ্দের ছিলেন না, মাঝে মাঝে আসতেন। দীপ্তেন সান্যালের কলমে ব্যঙ্গবিদ্রুপ ফল্গুর মতো সাহসিকতায় বইত। তার একটি পান আমার বিবেচনায় অমরত্বের অধিকারী। এখন আর বিশেষ কারো মনে নেই বুদ্ধদেব বসু দ্বিতীয় মহাযুদ্ধোত্তরকালে বাংলা সাহিত্যের একটি ক্ষুদ্রায়তন আলোচনা পুস্তক করেছিলেন, অ্যান একর অফ গ্রিন গ্রাস। দীপ্তেন্দ্র কুমারের অচলপত্রে প্রকাশিত মন্তব্য আসলে এক একার ঘাস, বুদ্ধদেব বসুর একার গ্রাসের পক্ষে অনেকটাই। আরও অজস্র নাম আউড়ে যেতে পারি।
কিন্তু ভয় হয় হয়তো কারো কারো নাম বিস্মরণ হেতু বাদ পড়ে যাবে, যা অক্ষমার্হ হবে। শুধু একজনের নাম বলি, যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরিচালিত প্রবেশিকা পরীক্ষায় একদা প্রথম হয়েছিলেন, পরে আর তেমন জুত করতে পারেননি। ইংরেজি সাহিত্যে BA MA পাশ করে বেসরকারি কলেজে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন, সেই সঙ্গে কিছু অপেশাদার রাজনীতি চর্চাও। তার বিষয়ে প্রবাদ শুনেছিলাম, তাকে কোনো পত্রিকা থেকে সঞ্জয় ভট্টাচার্যের সৃষ্টি উপন্যাসটি আলোচনা করতে বলা হয়েছিল। তিনি যে আলোচনা লিখেছিলেন তার অতি বিখ্যাত প্রথম পংক্তি, প্রথম দর্শনেই সঞ্জয় ভট্টাচার্য আমাকে হতাশ করেন, যদিও আমার নিজের চেহারা প্রায় অমিয় চক্রবর্তীর মতো। প্রায় ভুলেই যাচ্ছিলাম, অমিয় চক্রবর্তীও কফি হাউসে মাঝে মাঝে দেখা দিতেন, খানিকক্ষণ বসতেন, তারপর উঠে যেতেন। কে না জানে তাঁর প্রথম প্রেম ছিল কফি নয়, চকোলেট। প্রিয় ছাত্রছাত্রীদের ঘন ঘন চকোলেট বিলোতেন। গুজব ছিল শ্রীমতী হৈমন্তী দেবী অমিয়বাবুকে কড়া শাসনে রাখতেন, বাড়িতে বেশি মিষ্টান্ন জাতীয় পদার্থ খেতে দিতেন না। অমিয়বাবু তাই ফ্লুরি থেকে পেস্ট্রি কিনে পার্ক স্ট্রিটের মোড়ে ট্রামে চেপে খেতে খেতে এলগিন রোডের ফ্ল্যাটমুখো হতেন প্রতিদিন বিকেলে। অনেক শখের স্থাপত্য শুরু হয়েছিল কফি হাউসে, অনেক প্রেমের প্রথম উচ্চারণের গুঞ্জরণ, অনেক রাজনীতি তথা বিপ্লবের স্বপ্ন উন্মিলন, অনেক বিশুদ্ধ আড্ডায় বহুজনের ভেসে যাওয়া। কত কবিতা যে লেখা হয়েছে কফি হাউসের টেবিলে বসে ইয়ত্তা নেই। একটি বিশেষ কবিতার কথা মনে পড়ে। ইলাস্ট্রেটেড উইকলি পত্রিকার পৃষ্ঠার মার্জিনের ফাঁকে ফাঁকে অরুণ কুমার সরকারের কবিতা মালবিকা হালদারকে মনে পড়ে বর্ষার সন্ধ্যায় ব্রিস্টলে টেম্পলে মন্টি কার্লোর প্রেক্ষিতে। কবিতাটির আদি পাঠ অবশ্য সুরঞ্জন সরকারকে মনে পড়ে ইত্যাদি। সুরঞ্জনের কাস্টমসে চাকরি, ওভারটাইম খাটলেই প্রচুর টাকা, দুঃখী দুঃখী বন্ধুবান্ধবদের নিয়ে মাঝে মাঝে তার ব্রিস্টলে মন্টি কার্লোতে চংক্রমণ। সুতরাং আদি পাঠ বহাল রাখলেও অরুণের কাব্যকে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অপরাধে ফৌজদারিতে চালান দেয়া সম্ভব হতো না। পঞ্চম পর্বের আজকে দ্বিতীয় অংশটুকু পাঠ করলাম। সম্পূর্ণটা পাঠ আজকেও সম্ভব হলো না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। পাঠক হিসাবে আমার ভুল ত্রুটি বাড়তে থাকবে এবং শ্রোতা হিসাবে আপনাদের ধৈর্য ভেঙে পড়বে। নমস্কার।